কুর্লুস রাজ্যের শেষ সীমানা বেষ্টিত সামুদ্রিক একটি অঞ্চলের পাশে অবস্থিত রাজ্যটির নাম প্রক্সিমা বি সেন্টার। সেখানের একটি ছোট্ট কুঁড়েঘর। সেই ঘর থেকে একজন বৃদ্ধা শোরগোল শুনে বাইরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে তিনি একজনকে ডেকে জিজ্ঞেস করলেন, এই যে ছোকরা, শুনে যাও, কি হয়েছে? বাইরে এত শোরগোল কিসের জন্য? বৃদ্ধার বয়স অনেক, তা 2000 বছরের অনেক হবে। বৃদ্ধা তার জীবনে অনেক কিছুই দেখেছেন, এমনকি আধিরাজের যুদ্ধের সময়েও তিনি পুরো যৌবনা ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, চারিদিকে এত শোরগোল কিসের জন্য? কি হয়েছে? আবার কি যুদ্ধ বাঁধতে চলল নাকি? আল্লাহ, আমাকে তুমি উঠিয়ে নাও, আমি যেন আর যুদ্ধ না দেখি। এমনই কিছু বিলাপ বকতে লাগলো। আরে দাদিমা, আপনি কিছু জানেন না? দাদিমা বলল, না, কি হয়েছে? এরকম শোরগোল কিসের জন্য? সেই যুবক জিনটা বলল যে আমাদের মহারাজ ইকবাল নাকি এখনও বেঁচে আছেন এবং তার পুত্র ইউসুফকে নাকি কুর্লুস রাজ্যে দেখা গিয়েছে। সেই জন্য সবাই উদযাপন করছে, কারণ আমরা তো ভেবেছিলাম আমাদের মহারাজ ইকবাল হয়তো মারা গিয়েছেন। তবে আমাদের উপর এতদিন স্বৈরাচার চালিয়েছেন আমাদের সম্রাট সলেমান। লোকমুখে শোনা যাচ্ছে তিনি নাকি সলেমানের জিম্মায় এখন পর্যন্ত বন্দী আছে। বৃদ্ধা খুশি হয়ে বললেন, কি বলছো? আমাদের মহারাজ এখনও বেঁচে আছে? উনি থাকাকালীন আমরা যে কত শান্তিতে ছিলাম, আর বিগত 30 বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। উনি কোথায় আছেন? আর তার ছেলে এখনও জীবিত আছে? শুনে ভালো লাগলো, কিন্তু চারিদিকে এত শোরগোল কিসের জন্য? তখন সেই ইয়াং জিনটা বললেন কি যে আমাদের মহারাজ যে বেঁচে আছেন সেটা পুরো বিশ্ব জুড়ে সবাই জেনে গিয়েছে, এবং তার ছেলে ইউসুফকে নাকি চারিদিকে দেখা গিয়েছে। সে নাকি সলেমানের রাজ্য থেকেও ঘুরে এসেছে। লোকে মুখে শোনা যাচ্ছে তার মেয়েকে নিয়ে নাকি পালিয়েছে। তবে কতটুকু সত্য তা জানি না। তবে আমাদের সম্রাট এবং যুবরাজ যদি ফিরে আসে, তাহলে আমরা এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত পাব। সবাই বিদ্রোহ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তাই বলে সেই ইয়াং জিনটা সেখান থেকে চলে গেল। বৃদ্ধার মুখে হাসি, কারণ হচ্ছে তিনি ইকবালকে অনেক বছর আগে দেখেছিলেন যখন সে কুর্লুস রাজ্যে গিয়েছিল। কিন্তু প্রক্সিমা বি সেন্টার থেকে কুর্লুস রাজ্যের দূরত্ব অনেকখানি। যখন রাজ্য বিজয় হয়েছিল তখন তিনি গিয়েছিলেন তার এক ছেলের সাথে। তাকে ইকবালকে যে আবার দেখতে পাবে সেটাই সে ভাবতে পারছে না, কারণ ইকবাল ছিল একজন ক্রান্তিকারী শাসক, যে কিনা এই রাজ্যকে খুব চমৎকারভাবে শাসন করেছে। কিন্তু এর পরবর্তীতে যখন সলেমান এসেছে তখন তাদের অবস্থা খুবই করুণ হয়েছে। তার নিজের 2 নাতিকে হারিয়েছে সে আকাশের দিকে হাত তুলে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, সমস্ত কিছু রক্ষা করুন, আপনি এই সমস্ত কিছু রক্ষাকারী। আমাদের মহারাজকে যে কোনোভাবেই হোক আমাদের মাঝখানে আবার ফিরিয়ে আনুন। আমরা তো ভেবেছিলাম আমাদের মহারাজ মৃত্যুবরণ করেছেন, কিন্তু না, তিনি আবার আমাদের মাঝখানে ফিরে এসেছেন। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 3-তে সবাইকে স্বাগত জানাচ্ছি। জিনের দুনিয়া সিজন 3 চলেই আসলো। যারা এতদিন অপেক্ষা করেছিলেন সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর বিশেষ ধন্যবাদ দিচ্ছি তাদেরকে যারা জিনের দুনিয়া সিজন 2-কে এত বেশি ভালোবাসা দিয়েছেন, এবং এত বেশি কমেন্ট আমি আমার কোনো সিরিজের জন্য পাইনি। আপনারা যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, আশা করি জিনের দুনিয়া সিজন 3-কেও আপনারা এত বেশি ভালোবাসা দিবেন। জিনের দুনিয়া সিজন 3-তে কী হতে চলেছে, সমস্ত রাজ্যের সমস্ত পরিবেশ কেমনভাবে চলবে এবং সমস্ত কিছু কি হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। খুব অল্প সময় আপনাদের প্রত্যেকের রিকোয়েস্টে খুব অল্প সময় কিন্তু আমি আপনাদের জন্য জিনের দুনিয়া সিজন 3 নিয়ে হাজির হয়েছি। সাধারণত 6 মাসের আগে এই সমস্ত বিষয়গুলো তৈরি করা সম্ভব ছিল না, কিন্তু শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমি খুব দ্রুতই মাত্র 1-1.5 মাসের মধ্যেই আপনাদের জন্য জিনের দুনিয়া সিজন 3 নিয়ে চলে এসেছি, এবং এটা আগের থেকে অনেক বেশি বড় এবং আরও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আশা করি আপনারা সবাই আগের থেকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমাদেরকে আরও বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি যে আমার প্রত্যেকটা এপিসোডে আমি অন্তত পক্ষে 20 থেকে 30 হাজার করে ভিউ পাবো, কারণ হচ্ছে কি একটা এপিসোড লিখতে অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি সাধনার প্রয়োজন হয়, অনেক গল্প লেখাতে তো সহজ বিষয় না। তো আশা করি আপনারা সেই সাপোর্টটা আমাদেরকে করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, বিশেষ করে কমেন্ট করবেন বেশি বেশি করে। একটা জায়গায় 10টা কমেন্ট করতে কিন্তু টাকা লাগে না, আর আপনারা সাপোর্ট না করলে কিন্তু পরবর্তী এপিসোডগুলো আসলে আনার জন্য মোটিভেশন হারিয়ে ফেলি আমরা। তো আশা করি আপনারা
পরবর্তী এপিসোডগুলোর জন্য ভালোবাসা দিবেন এবং জিনোদিনা সিজন 1 যারা দেখেনি তারা দেখে আসতে পারেন, 2 যারা দেখেনি তারা দেখে আসতে পারেন এবং সিজন 3 কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমি বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি। চলুন আমরা সিজন 1-এর এপিসোডগুলোতে চলে যাই এবং প্রথম এপিসোড শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতদিন থাকার জন্য এবং আশা করি এটাও থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা জিনোদিনা সিজন 3 শুরু করি। পুরো প্রক্সিমা বি সেন্টার রাজ্য জুড়ে শুধুমাত্র ইকবাল এবং তার ছেলে ইউসুফের জয়ধ্বনি। সবার মুখে মুখে একই কথা। প্রক্সিমা বি সেন্টারের মহারাজ তিনি বাইরে এসে সমস্ত কিছু দেখতে লাগলেন। বললেন কি যে আমাদের সম্রাট সোলেমানের রাজ্যে হঠাৎ করে আবার এই ইকবাল কোত্থেকে আসলো? সবাই ইকবাল ইকবাল করছে কেন? মহামন্ত্রী এদিকে আসো। সঙ্গে সঙ্গে মহামন্ত্রী সেই মহারাজের সামনে আসলেন এবং বললেন, মহারাজ, ইকবাল বেঁচে আছে এবং সেটা আমাদের সম্রাট সলেমানের কার্যালয়তেই আছে এবং সে সেখানে এখন পর্যন্ত বন্দী আছে। এই কথা শুনে তিনি চমকে গেলেন। বললেন, কি ইকবাল এখন পর্যন্ত বেঁচে আছে এবং আমাদের সম্রাট তাকে বাঁচিয়ে রেখেছেন এবং এইটা আমাদেরকে বলেনি? শোনো, তুমি এক কাজ করো, এখনই কুলুরুস রাজ্যে যাওয়ার জন্য রথ তৈরি করো। আমি সেখানে যাব এবং শুনবো কেন এরকম সমস্যা হচ্ছে। আর তোমরা এক কাজ করো, প্রজারা বিদ্রোহ করার আগেই তাদের ওপর আক্রমণ করো এবং মরলে কয়েকজন মরুক, কিন্তু তাদেরকে কোনোভাবেই বিদ্রোহ করতে দেওয়া যাবে না। মহামন্ত্রী বলেন কি যে যথা আজ্ঞা, আমি সমস্ত কিছু তৈরি করছি, আপনি যাওয়ার জন্য প্রস্তুত হন। আর সেনাপতিকে আমি সমস্ত কিছু বুঝিয়ে বলছি। সঙ্গে সঙ্গে একটা রথে ওইখানকার রাজা চলে গেলেন কুরুলুস রাজ্যের মূল ভবনে। মহামন্ত্রী সেনাপতিকে ডেকে বললেন কি যে চারিদিকে যা শুরু হয়েছে, যে কোনো সময় প্রজারা বিদ্রোহ করে আমাদের রাজ্য দখল করে নেবে, কারণ তারা তাদের সেই আগের মহারাজকে ফিরে পেয়েছে এমন কথা শোনা যাচ্ছে। কথাটা কতটুকু সত্য জানি না, তবে আমাদের মহারাজ গিয়েছে সম্রাট সলেমানের সঙ্গে দেখা করতে। তোমরা এখনই সৈন্য নিয়ে নেমে পড়ো, কেউ যেন রাজদরবারের আশেপাশে না আসতে পারে। আর যারা মিছিল করছে তাদের উপর প্রয়োজনে তোমরা তীর বর্ষণ করো, কয়েকজন মরলে মরুক, কিন্তু কোনোভাবেই এদেরকে সামনে এগোতে দেওয়া যাবে না। সেনাপতি বললেন যথা আজ্ঞা। তারপর তিনি সেখান থেকে তার সৈন্য দল নিয়ে বাইরে চলে গেলেন। পুরো পৃথিবীর কুরুলুস রাজ্যের যতগুলো অধীনাধীন রাষ্ট্র আছে এবং রাজ্য আছে, প্রত্যেক রাজ্যে শুধুমাত্র প্রজাদের মুখে ইকবাল এবং ইকবালের জয়ধ্বনি। প্রত্যেকটা জায়গা থেকে বিভিন্ন জিনেরা খবর নিয়ে আসছে যে সবখানি শুধুমাত্র ইকবালের জয়ধ্বনি এবং তার ছেলে ইউসুফ যে বেঁচে আছে, এই বিষয় নিয়ে সবাই খুব বেশি আনন্দিত। যে কোনো সময় প্রজারা বিদ্রোহ করতে পারে। সম্রাট সলেমান দাঁড়িয়ে আছে তার নিজ ভবনের সামনে এবং এখান থেকে পুরো রাজ্য দেখা যায়। তার পেছনে দাঁড়িয়ে আছে বীরবল। বীরবল সম্রাটকে বলছে, সম্রাট, আমাদের সমস্ত রাজ্যের যত রাজা আছে সবাইকে এখন ডাকা উচিত। একটা জরুরি বৈঠক না করলে নিশ্চয়ই এদেরকে প্রতিহত করা যাবে না। আর আমাদের জিনিয়র সৈন্যরা ইউসুফকে ধরে আনতে গিয়েছে, নিশ্চয়ই তারা যে কোনো সময় তাকে ধরে নিয়ে আসবে। আপনি এসব বিষয় চিন্তা করবেন না আর একদমই শান্ত থাকুন। সমস্ত কিছু আমি একদম শান্ত করে নিয়ে আসব। সম্রাট সলেমান বলল, এত কিছু আমার নাকের ডগা দিয়ে ঘটে গিয়েছে, তুমি এতদিন কি করলে? সেদিন ও পালালো কিভাবে? আর আমার মাথায় কিছুই ঢুকছে না। সেদিন না আমরা ইকবালের সন্তানকে নিজের হাতে হত্যা করলাম, তাহলে এই শয়তানের বাচ্চাটা বেঁচে গেল কিভাবে? আর এতদিন ইকবালকে বাঁচিয়ে রাখা একদমই ঠিক হয়নি। সেদিন হানিফার কথা শুনে ইকবালকে বাঁচিয়ে রেখে আজকে এই বিপদে পড়েছি। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। শোনো বীরবল, তুমি এক্ষুনি সমস্ত রাজ্যের সমস্ত মন্ত্রী এবং রাজাদেরকে আমাদের মেন মহলে আমন্ত্রণ জানাও এবং সবার সঙ্গে বৈঠক করে আমার পুরো বিশ্বের খবর জানা লাগবে। চারিদিক থেকে দূতরা যেসব খবর নিয়ে আসছে তাতে মনে হয় আমরা দুমুখ বিপদে পড়ে যাব। একে তো ক্যান্টেলিয়া আমাদের ওপর নজর রেখে আছে, এখন কি করা যায় কিছুই বুঝতে পারছি না। আমাদেরকে কি ক্যান্টেলিয়ার সঙ্গে হাত মেলানো উচিত হবে? আমার তো মনে হয় না উচিত হবে, কারণ সে আমাদের রাজ্য দখলের জন্য বসে আছে এবং যে কোনো মুহূর্তে সে আমাদেরকে হত্যা করতে পারে। এটা তো আমরা সবাই জানি, তাই না? সঙ্গে সঙ্গেই বীরবল বলে উঠল, আপনি ঠিক কথা বলেছেন, এখন এরকম কোনো স্টেপ নেওয়া যাবে না। তবে আমাদের শক্তি এখন তাদের থেকে অনেক বেশি। আমাদের আন্ডারে 166টা রাজ্য এখন পর্যন্ত আছে। প্রত্যেকটা রাজ্যের সেনাদের সঙ্গে এবং
তার মন্ত্রী এবং রাজাদের সঙ্গে কথা বললেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি এইসব বিষয় নিয়ে একদমই চিন্তা করবেন না। আমাদের এজেন্ট হাসান তাকে ধরতে গিয়েছে, আর আরও বেশ কিছু এজেন্ট আছে, সেনাদলের অধ্যক্ষ সবাই আছে। আপনি চিন্তা করবেন না, ওর মতো ইউসুফকে 10টা জন্ম দিতে পারি আমরা। আর সাধারণ একজন মানুষ, সে আমাদের হাসানের মতো দলকে কি করবে? কোনো কিছু করতে পারবে না। সলেমান তখন বলে উঠল, আর হানিফা শয়তান, সেই শয়তানের বাচ্চাটা কোথায় গিয়েছে? নিশ্চয়ই ও এতদিন সাহায্য করেছে, আর এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, না হলে ওই বাচ্চাটা সেদিনকে বেঁচে গেল কিভাবে? আমার তো কোথাও কোনো সন্দেহজনক কোনো কিছু মনে হচ্ছে, কারণ সেদিনকে আমরা নিজের হাতে তাকে হত্যা করেছিলাম। কিন্তু বীরবল তখন বলে উঠল, আমরা বিষয়টাকে দেখছি, আসলে সেদিনকে কিভাবে বেঁচে গেল। তবে আমাদের সবার আগে ইকবালকে মারতে হবে। যদি ওকে না মারতে পারি তাহলে সবাই ভাববে যে ও এখনও বেঁচে আছে। তবে হানিফা বিষয়টা খুব ভালোভাবেই জানে যে ইকবাল বেঁচে আছে, আর ও নিশ্চয়ই এই সমস্ত কিছু ছড়িয়েছে। হানিফাকে বাঁচিয়ে রেখে বড় ভুল হয়েছে। সলেমান তখন বলল, হানিফাকে আসলে মেরে ফেলা উচিত ছিল। ও যে এরকম কাণ্ড করবে সেটা আমি আগে থেকে বুঝতে পারিনি। খানিক্ষণ বাদে আকাশ কালো করে একটা রথ কুলুরস রাজ্যের মূল ভবনের দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর তাদের পাশে সেই রথটা ল্যান্ড করলো। সেখানে দেখা গেল প্রক্সিমা বিচ সেন্টারের মহারাজ এসেছে। মহারাজ আসার সঙ্গে সঙ্গেই তাকে সালাম দিলেন। সলেমান সালাম গ্রহণ করলেন, বললেন, চলুন ভিতরে চলুন, আপনার সঙ্গে কথা আছে। তারা ভেতরে গিয়ে বসলেন। তিনি বললেন কি যে, আমার রাজ্য তো একদম অস্থির হয়ে পড়েছে, চারিদিকে প্রজারা বিদ্রোহ করে ফেলবে এরকম একটা অবস্থা। আমি তো সেনাদেরকে দায়িত্ব দিয়ে এসেছি, যদি কেউ বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে মেরে ফেলার জন্য। কিন্তু এরকম চলতে থাকলে তো বিপদ হয়ে যাবে। আপনি কি বিষয়টা খেয়াল করেছেন? আমি আসার আগে অবশ্য আপনার অঞ্চলটা একদম শান্ত দেখলাম। বীরবল তখন বলল, শান্ত দেখেছেন না, শান্ত করা হয়েছে। কিছুদিন আগে কি অবস্থা ছিল সেটা তো আপনি জানেনই না। গতকাল পর্যন্তও সে কথা বাদ দিন, আপনার অঞ্চলের কি অবস্থা সেটা বলুন। প্রক্সিমা বিচ সেন্টারের রাজা বলল কি যে, আমাদের অবস্থা তো খুবই খারাপ। আস্তে আস্তে তাদের হুঙ্কার এবং গর্জন বেড়েই চলেছে। আজকে আমি তাদেরকে হত্যা করার অর্ডার দিয়ে এসেছি, না হলে তো কোনো উপায় নেই। আমি একটা কি কানাঘুষা শুনছি, সেটা কি সত্যি কথা? সলেমান বলল, কোন কথা? প্রক্সিমা বিচ সেন্টারের রাজা বলল কি যে, ইকবাল নাকি এখনো বেঁচে আছে। ওই হারামির বাচ্চাটা এখনো বেঁচে থাকে কিভাবে? আপনি এটা কিভাবে করতে পারলেন আমাদের সবাইকে না জানিয়ে? আমরা কিন্তু আপনার সম্মুখে সারির লোক। আমরা যদি সেদিনকে বিদ্রোহ না করতাম, যদি আমাদের মহারাজের বিরুদ্ধে না যেতাম, তাহলে তো আপনি সেদিনকে মারতে পারতেন না ওনাকে। আর এই ক্ষমতা সবই তো আমাদের জন্য, তাই না? সলেমান তখন বললেন, আমি তোমাদেরকে জানাতামই, তবে ওকে বাঁচিয়ে রাখার আমাদের কিছু সুবিধা আছে। যেমন ও অনেক কিছুই জানে, এবং এই রাজ্যের এমন এমন জায়গায় এমন এমন কিছু ফিট করে রেখেছে যা আসলে ও ছাড়া কেউ জানে না। আর ওকে এই কয়েক বছরে অনেক টর্চার করেছি এগুলো বলার জন্য, কিন্তু ও কোনোভাবেই এগুলো স্বীকার যায় না। তবে আমার মনে হয় যে এমন কোনো কিছু নেই। প্রক্সিমা বিচ সেন্টারের রাজা বলল কি যে, আমারও তাই মনে হয়। সম্ভবত আপনাকে হানিফা বোকা বানিয়েছে। কিছুক্ষণ বাদে একটা কালো ধোঁয়া আসমান দিয়ে উড়ে আসতে দেখা গেল। এটা হচ্ছে বীরবলের খাস দূত। সে সবসময় বীরবলের কাছে সমস্ত খাস খবরগুলো নিয়ে আসে। সঙ্গে সঙ্গে এসে তাদের সামনে বসে মহারাজকে সালাম দিলেন, বলেন কি যে, সম্রাট সালাম গ্রহণ করুন, বিশেষ খবর আছে এবং খুবই ভয়াবহ অবস্থা। বীরবল বললেন, কি হয়েছে বলো? এরকম ভয়াবহ অবস্থা, এরকম তুমি চিন্তিত কেন? তোমাকে দেখে ভীষণ চিন্তিত দেখা যাচ্ছে। তখন সে সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনাদের যে অধিনায়ক ছিলেন হাসান, সে তো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এবং হানিফা, সে সমস্ত প্রজাদেরকে নিয়ে বিদ্রোহ করার চিন্তা ভাবনা করছে। আর সমস্ত রাজ্যের লোকজন ফুলে ফেঁপে আছে। আমাদের এখানে কেউ কোনো কথা বলছে না। তবে হাসান যে এরকম একটা কাজ করবে সেটা বুঝতে পারিনি, আর আমি সেখানেই উপস্থিত ছিলাম। আপনারা হয়তো জানেন না যে ইউসুফ আগের থেকেও শক্তিশালী, এবং আমাদের মহারাজ, দুঃখিত, ভুল হয়ে গিয়েছে, আমাদের যে আগের মহারাজ ছিলেন ইকবাল, ইকবালের থেকেও বেশি শক্তিশালী তার ছেলে, এবং তার শক্তি আমি নিজের চোখে দেখে এসেছি। তাকে প্রতিহত করা এত সহজ বিষয় হবে না, তার ক্ষমতা খুবই ভিন্ন রকমের। তখন বীরবল বলে উঠলেন, কি আবল তাবল কথা বলছো? আমার থেকে বীর এই অঞ্চলে কোথাও একটা আছে? কখনো ছিল না। আমি হানিফার থেকেও বেশি শক্তিশালী, এবং ওর মতো একজন সাধারণ মানুষ আমার সঙ্গে পারবে? কখনোই সম্ভব না। এগুলো তুমি চিন্তা করো না।
তখন সেই দূত বলে উঠল, মহারাজ, একটা খারাপ খবর আছে। সলোমন তখন বলে উঠল, কি খারাপ খবর? তখন সেই দূতটা বলে উঠল, এবা। সঙ্গে সঙ্গেই সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এবার শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই সবার গায়ের লোম এরকমভাবে কেন দাঁড়িয়ে গেল? সম্রাট সলোমন বলে উঠলেন, না না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তুমি কি শিওর? সঙ্গে সঙ্গে সেই দূত বললেন, হ্যাঁ, আমি শিওর। আমি সমস্ত কিছু নিজের চোখে দেখে এসেছি। প্রক্সিমা বি সেন্টারের মন্ত্রী এবং তার রাজা বলে উঠলেন, মহারাজ, এক্ষুনি সবার সঙ্গে বৈঠকে বসা উচিত আপনার। আর যেরকম অবস্থা দেখে এসেছি তাতে পুরো কুরুলুস রাজ্য এবং পুরো বিশ্ব সবাই যেন একসঙ্গে বিদ্রোহ করে না ওঠে। কাউকেই ফুলে ফেপে উঠতে দেওয়া যাবে না। আর বীরবল, তুমি এখনই সমস্ত সেনাদেরকে নিয়ে ওদেরকে হামলা করার চিন্তা করো, কিভাবে ওই শয়তানের বাচ্চাটাকে ধরে নিয়ে আসা যায়। আর আমাদেরকে এখনই নিচে ইকবালের কাছে যেতে হবে, ওর কাছ থেকে এবার সমস্ত খবর নিতে হবে। নিশ্চয়ই ও জানে এবা কোথায় আছে। রানা প্যালেসের ভবনের ওপর কালো মেঘে ছেয়েছিল এতক্ষণ। চারিদিকে অনেক বৃষ্টি হয়েছে, একটু আগেই বৃষ্টি থেমেছে। চারিদিকে সমস্ত প্রজারা শুধুমাত্র ইউসুফের দিকে তাকিয়ে আছে। সবাই ইউসুফকে দেখে একটু আগেই সিজদা দিয়েছে এবং তাকে দেখে সবাই তাদের মহারাজ হিসেবে স্বীকার করে নিয়েছে। হাসান বিষয়টা দেখে আসলেই বুঝতে পারছে না, এই সেই ইউসুফ যাকে কিনা ছোটবেলায় সে কোলে নিয়ে বেড়াতো, এই তার সেই ভাতিজা যাকে কিনা সে কত আদর করত। তার জীবনের সমস্ত ইতিহাস শুনে ইউসুফ এক কোণায় বসে আছে, তার পাশেই মায়া এবং মনিয়াম্মা বসে আছে এবং খানিকটা দূরে বসে আছে তার পালিত বাবা ওসমান। ইউসুফ থম ধরে বসে আছে, তার মাথায় কিছু ঢুকছে না। তার নিজস্ব ব্যাকগ্রাউন্ড শুনে এবং তার মাকে সে কোনোদিন দেখতে পায়নি। তার বাবা এখনও জীবিত আছে এবং সে কারাগারে বন্দী। তার বাবা মার কথা শুনে তার চোখ দিয়ে যেন অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে এতক্ষণ কি ছিল আর এখন কি হয়ে গেল? সে ছোটবেলা থেকেই একজন সার্বভৌমত্ব এবং স্বাধীন মানুষ হিসেবে বসবাস করে এসেছে, কিন্তু সে যে একজন মানুষ এবং জিনের সন্তান সেটা সে কোনোভাবেই বুঝতে পারেনি। তবে তার ক্ষমতা দেখে সে তার মাকে অনেকবার জিজ্ঞেস করেছে, আচ্ছা আম্মা, আমি এমন সব কিছু পারি কিসের জন্য? তার আম্মার কাছে কোনো উত্তর ছিল না, কারণ তার মা নিজেও জানতো না যে সে এরকম একজন রাজবংশীয় সন্তান এবং একজন মানুষ এবং জিনের সঙ্গে জন্ম নেওয়া সন্তান। এসব বিষয়ে তার মনে কোনোদিন প্রশ্ন জাগেনি। তবে তার চাচা হানিফার কাছে অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে কিছু বলেনি। তবে এখনও সময় এসেছে তার সমস্ত কিছু শোনার। সে সব কিছু শুনে নিজে থেকেই আসলে বিহ্বলিত। সে তার বাবা এবং মায়ের পরিচয় জেনে সত্যি অনেক দুঃখিত, কারণ যে জন্মদাত্রী মা তাকে জন্ম দিয়েছে সে জীবনে কোনোদিন তার মাকে দেখেনি। সে মাঝে মধ্যে একটা স্বপ্ন দেখত, সেই স্বপ্নের মধ্যে একটা সাদা রঙের রুম এবং চারিদিকে শুধুমাত্র মেঘ আর মেঘ। সেখানে একটা দূরে একটা সাদা শাড়ি পরা নারী তাকে ডাকত। সেই নারীটাই কি তার মা? তার সমস্ত অতীত মনে পড়ে যেতে লাগলো। সেই মহিলাটি কি তার মা, যে কিনা ছোটবেলা থেকেই তাকে দেখে শুনে রেখে এসেছে? সে তার চাচার কাছে জিজ্ঞেস করলো, আমার মাকে আমি কেন দেখতে পেলাম না? আমার সঙ্গে কেন এমন হলো? যে জন্মদাতা পিতা আমাকে জন্ম দিয়েছেন তার ভালোবাসা কেন আমি পেলাম না এত বছর? আর যে মা আমাকে জন্ম দিয়েছে সেই মায়ের ভালোবাসা, মায়ের আদর কেন আমার কপালে সইল না? ইউসুফ তখন বলে উঠল, আমার মা আমাকে কখনো মায়ের কমতি বুঝতে দেয়নি, আর আমার বাবা আমাকে সবসময় লালন পালন করেছে নিজের সন্তানের মতো। তবে তাদেরকে আমি আমার নিজের বাবা মাই মনে করি এবং সারা জীবন মনে করে যাব। ইউসুফের এরম বিলাপ দেখে সোহানা তাকে জড়িয়ে ধরল, বলল কি যে, তুই আমার নিজের সন্তান, আমি তোকে পেটে ধরিনি তো কি হয়েছে? তুই কত বড় একটা রাজ্যের এবং কত বড় একজন মানুষের সন্তান সেটা আমি জেনে আজকে গর্বিত বোধ করছি। তোকে পালতে পেরে আমি যেন নিজেকে গর্বিত বোধ করছি। সঙ্গে সঙ্গেই হানিফা বলে উঠল, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভাতিজাকে এত বড় করেছেন আদর যত্ন দিয়ে। আসলে সেদিনকে আমি আর কোনো রাস্তা খুঁজে পাইনি যে আমি ওকে কোথায় নিয়ে যাব। রক্তাক্ত অবস্থায় আহত হয়ে আমি ওকে নিয়ে কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না। আপনাদের কথোপকথন আমি শুনেছিলাম যে আপনারা নিঃসন্তান দম্পতি।
আমি ভেবেছিলাম ওকে রাখার জন্য একটা ভালো ঘর আমি পেয়ে গিয়েছি। তারপর আপনি যখন ওখানে গোসল করতে গেলেন, আমি চুপিসারে ওকে রেখে ওইখান থেকে চলে এসেছিলাম। আমি জানতাম যে আমাদের যুবরাজ আপনার কাছে ছাড়া আর কারো কাছে নিরাপদ থাকবে না। ও আপনাদেরই সন্তান, এত বছর এই সাম্রাজ্য ওর জন্য অপেক্ষা করেছে। এখন সময় এসেছে সাম্রাজ্যকে নিজের করে নেওয়া। কিন্তু হানিফা তখন বলে উঠলেন, হ্যাঁ যুবরাজ, আপনি এমনটা করতে পারবেন, তবে সেটার সময় এখন না। আপনাকে ছোটবেলা থেকে অনেক প্রোটেকশন দিয়ে আমি মানুষ করেছি, অনেক প্রোটেকশন দিয়ে আপনাকে বড় করেছি। এখন সে সময় আসেনি যে আপনি তাকে সিংহাসনচ্যুত করতে যাবেন। আমি শিওর যে এখন যদি আপনি যান তাহলে নির্ঘাত আপনি মারা পড়বেন, কারণ ওরা নিশ্চয়ই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে আপনাকে হত্যা করার জন্য, এবং আপনার পরিচয় কিন্তু তারা জেনে গিয়েছে। এখন যে কোনোভাবেই হোক আপনাকে হত্যা করার চেষ্টা ওরা করবেই। তবে আপনি যদি এরকমভাবে যান তবে নিশ্চয়ই আপনাকে ওরা ছেড়ে কথা বলবে না। আরও কিছু বিষয় আছে, সেসব বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। এখন গেলে এতদিনের অপেক্ষা এবং আপনাকে সেফ করে নিয়ে আসার সমস্ত কিছু বিসর্জন যাবে। কিন্তু ইউসুফ তখন বলল, না চাচা, আপনি আমাকে যেতে দিন, আমি ওকে হত্যা করব, নিজ হাতে হত্যা করব। ইউসুফকে এরকম উত্তেজিত দেখে হাসান বলল কি যে, যুবরাজ, আপনি এমনটা ভয় করে ভুল করেও করবেন না, কারণ তাদের হাতে এখন সমস্ত ক্ষমতা রয়েছে। আমি জানি যে আপনার বাবা ইকবাল একদিন একদিন মুক্তি পাবেই, আর আপনার বাবা ইকবাল যে বেঁচে আছে সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। তবে আপনাকে আমরা পুনরায় হারাতে চাই না। এত কষ্ট করে আমাদের সেনাপতি হানিফা আপনাকে বাঁচিয়ে রেখেছিল, এটা শুনে আমার কাছে আসলে খারাপ লেগেছে। তবে আপনি যে এখনো বেঁচে আছেন সেটাই আমাদের জন্য খুশির বিষয়। তবে আমাদের সেনাপতি হানিফা যেটা বলেছে সেটাই সত্য। আপনি একটু শান্ত হন, আপনি একটু প্ল্যান প্রোগ্রাম করুন, চিন্তা করুন। আরও অনেক ইতিহাস আপনার জানা আছে, আপনি জানলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কিভাবে। আপনি তো এখন পর্যন্ত কিছু শোনেননি, পুরো বিশ্ব জিন সাম্রাজ্যে কী চলছে সেসব বিষয় জানলে আপনার মাথা ঘুরে যাবে। সঙ্গে সঙ্গে ইউসুফ বলল, আমি সমস্ত কিছু জানতে চাই, কি হয়েছে, এবং আমার বাবাকে আমি যে কোনো মূল্য হোক উদ্ধার করে ছাড়ব। হানিফা তখন বলল কি যে, তুমি সমস্ত কিছু জানতে পারবে, তুমি এখন ভেতরে যাও, তোমার শরীর এখনও সম্পূর্ণরূপে ঠিক হয়নি, তুমি এখনও অসুস্থ, তুমি ভেতরে যাও, ঠিক আছে? হানিফার এই কথা শুনে ইউসুফ বলল, আচ্ছা চাচা, আপনি আমাকে আপনি করে কেন বলছেন? হানিফা তখন বলল, এখন থেকে তুমি আমাদের মহারাজ, আমি তোমাকে আপনি করে বললেও যা এবং তুমি করে বললেও তাই, তবে আপনি করে বলাটাই উচিত হবে। আমাদের মহারাজ হিসেবে তোমাকে স্বীকার করে নিয়েছি আমরা, আর আমরা যদি কোনোভাবে আমাদের বিগত মহারাজ ইকবালকে উদ্ধার করতে পারি তাহলে তো আমাদের পুরো জিন সাম্রাজ্য আমাদের হাতে চলে আসবে। তবে সেটা একত্রে হবে না, এবাকে আমাদের উদ্ধার করতে হবে যেভাবেই হোক। সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে এক জায়গায় আছে, তোমার বাবা সেটাকে সিক্রেট হিসেবে রেখেছে। ইউসুফ বলল কি যে, এবা কি জিনিস? হানিফা তখন বলল, সমস্ত কিছু জানতে পারবে, তুমি এখন ভেতরে যাও। সঙ্গে সঙ্গেই মায়া তাকে ভেতরে নিয়ে গেল। ইউসুফের গায়ে এখনও ক্ষত আছে, ক্ষতগুলো সারছে না, কারণ এই ক্ষতগুলো জিনেদের দেওয়া ক্ষতগুলো সারতে সময় লাগে। কোনো মানুষ যদি ইউসুফের গায়ে একটা টোকাও দেয় সেটা সঙ্গে সঙ্গেই হিল হয়ে যায়, এবং অন্য কারোর যে কোনো ক্ষত হিল করার ক্ষমতা ইউসুফের মধ্যে আছে। ইউসুফ জন্মগতভাবেই এই ক্ষমতাটা পেয়েছে। আর এবা কি জিনিস? সবাই এবাকে নিয়ে এত ভয় পাচ্ছে কিসের জন্য? হানিফা তখন সমস্ত সৈন্যদেরকে বলল, তোমরা চারিদিকে নিজেদের পজিশন মতো বসে যাও, কারণ হচ্ছে এখন যে কোনো মুহূর্তে এদিকে হামলা হতে পারে। আর রানা প্যালেসের উপর হামলা এই প্রথমবার নয়, এর আগেও অনেকবার হয়েছে। যেদিন আমাদের সম্রাট ইকবালকে মারা হলো এবং তাকে আটক করা হলো সেদিনও কিন্তু রানা প্যালেসের উপর হামলা হয়েছিল, এবং ওই দিন নিশ্চয়ই কোনো গোপন জিনিস লুকায়িত করার জন্য এবং অনেক বড় একটা রাজ সরানোর জন্য ইকবাল এখানে এসেছিলেন। ইকবাল সাধারণত এরকমভাবে মহারানীকে একা একা ফেলে আসেন না কখনো। নিশ্চয়ই কোনো রাজ সেদিন এখানে ছিল, সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করব। আর হাসান, তোমাকে দেখতে পেয়ে আমি বেশ আনন্দিত। তুমি তো এসেছিলে ইউসুফকে ধাওয়া করতে করতে তাকে ধরতে, কিন্তু শেষমেশ তুমি যে ইকবালের সহকর্মী সেটা আমরা বুঝতে পেরেছি, এবং তুমি যে একজন ভালো জিন এবং সবসময় ন্যায়ের পক্ষে ছিলে সেটা আমি বুঝতে পেরেছি। তুমি যত সৈন্য নিয়ে এসেছো সমস্ত সৈন্যকে এই রানা প্যালেসের চারপাশে পাহারা দিতে বলো। আমরা একটু পরেই সফরে বের হব,
এবং চারিদিকের কি পরিবেশ সেটা আমাদেরকে জানতে হবে। ব্রাজিলের সেই আদিবাসী জিনেদের সম্রাট বললেন কি যে, আমি কি করব সেনাপতি সাহেব, আমাকে আমাকে জয় করে কোনো কাজ দিন। কারণ হচ্ছে আমি সারা জীবন আমাদের ইকবাল সম্রাটের সেবা করে এসেছি, আমাকে সেবা করার সুযোগ দিন। আমি জানতাম না যে আমাদের ইকবাল বেঁচে আছে, বেঁচে থাকলে আমরা এতদিন তার উদ্ধার কাজে যে কোনোভাবে লেগে যেতাম। আমার কাছে প্রায় 5,000-এর উপর সৈন্য আছে, আমি সমস্ত সৈন্যদেরকে ডেকে নিচ্ছি, আপনি একদমই চিন্তা করবেন না, যে কোনোভাবেই আমাদের পুরাতন সাম্রাজ্য আমরা ফিরিয়ে নিয়ে আসবো। হানিফা খানিকটা চিন্তিত অবস্থায় আছে, কারণ এখন তাদের কাছে বেশ চ্যালেঞ্জিং বিষয় চলে এসেছে। সেটা হচ্ছে যে কোনোভাবে তাদেরকে নিরাপদ স্থানে থাকতে হবে। আর এখন সবথেকে নিরাপদ স্থান হচ্ছে রানা প্যালেস, কারণ রানা প্যালেসের আশেপাশে ইকবাল এমন বেষ্টনী দিয়ে রেখেছে যে বেষ্টনী ভেদ করে কোনো জিনেরই এর ভিতরে প্রবেশ করার সামর্থ্য নেই। তবে আমি চাইলে যে কোনো সময়ই এই বেষ্টনী ভেঙে দিতে পারি, কিন্তু আমি তো সেটা করব না, কারণ এখন সবথেকে বেশি নিরাপদ জায়গা হচ্ছে এই রানা প্যালেস আমাদের জন্য। একটা সময় ইকবাল এখানে থাকতো, সেই সময়টা কত সুখের সময় ছিল, আমাদেরকে সেই দিন আবার ফিরিয়ে আনতে হবে। সেই সর্দার সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন এবং রাজ্য পাহারার কাজে তার সমস্ত সৈন্যদেরকে নিয়োজিত করলেন। মোটামুটি কায়দায় 15-20 হাজারের একটা সৈন্য বহর ইউসুফের কাছে এখন আছে, কিন্তু এগুলো যথেষ্ট নয়, কারণ পুরো কুরুলুস রাজ্য জুড়ে প্রায় কয়েক কোটি জিন আছে যারা কিনা ইউসুফের বিরুদ্ধে লেগে যেতে পারে। তবে প্রজাদের কথা আলাদা, তারা তো আর সেনাদের অধ্যক্ষের মধ্যে নয়, তবে বীরবলের হাতে এখনও কয়েক কোটি সেনা অধ্যক্ষ আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে তাদের কাছে দর্পি স্টেশন আছে, তারা চাইলে যে কোনো সময় দর্পি স্টেশনের প্রোডাকশন বাড়াতে পারে এবং এভাবে করেই তারা তাদের ক্ষমতা বাড়িয়েছে। এখন কি হবে কিছুই বোঝা যাচ্ছে না, পুরো কুরুলুস রাজ্য এবং বিশ্ব জুড়ে একটা থমথমে পরিবেশ। ওদিকে ব্রাজিলের জঙ্গলে সম্রাটরা কি করছে কিছুই বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা রাজ্য যেন ফুলে ফেঁপে উঠেছে। শয়তান জিনগুলো পুরো পৃথিবীর 1/4 দখল করে বসে আছে, ব্রাজিলের প্রত্যেকটা অংশই যেন তাদের। তারা এমন ফুলে ফেঁপে উঠবে গত 20-25 বছরে কেউ ভাবতে পারেনি। এর আগে যত জিনই আমাদের ভালো রাজ্যের সঙ্গে লাগতে এসেছে কোনো দিনই তারা পেরে ওঠেনি। এর আগে আমাদের যে সম্রাট ছিলেন, সম্রাট আধিরাজ, তিনি তো সমস্ত জিনেদের অস্তিত্ব একদম বিলীন করে দিয়েছিলেন, কিন্তু এদের অস্তিত্ব 99.99% বিলীন করে দেওয়ার পরেও কোত্থেকে যেন বারবার ফিরে আসে। শেষবার ইকবালের হাতে পরাজয়ের পরে এদের কাউকে দেখা যায়নি, তবে সেদিন ক্যান্টিলিয়াকে যেতে দেওয়া একদমই উচিত হয়নি। ক্যান্টিলিয়া আবার তার সমস্ত কিছু পুনরায় তৈরি করে নিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে দর্পি স্টেশনগুলোর বেশিরভাগ কন্ট্রোল এখন ক্যান্টিলিয়ার হাতে রয়েছে। তার হাতে প্রায় 7 থেকে 8টা দর্পি স্টেশন এখন আছে। এগুলোই হচ্ছে সবথেকে বেশি ভয়ঙ্কর বিষয়, কারণ দর্পি স্টেশন থেকে প্রত্যেক মাসে কয়েক লাখ জিন প্রোডাকশন হয়, যা কিনা হুমকি স্বরূপ। এবং গত 15-20 বছরে তারা এত বেশি সেনা তৈরি করেছে যা যে কোনো কিছু থেকে ভয়ঙ্কর। এবং এসব বিষয় নিয়ে সম্রাট সলেমানও প্রচণ্ড পরিমাণ ভয় পায়। সমস্ত কিছু নিয়ে যেন এক ধরনের থমথমে পরিবেশ পুরো বিশ্ব জুড়ে জড়ে আছে, কারণ তৃতীয় পক্ষ চলে এসেছে, সেটা হচ্ছে ইউসুফ এবং ওদিকে সম্রাট সলেমান, ওদিকে ক্যান্টিলিয়া। সমস্ত রাজ্য জুড়ে এখন যেন এক ধরনের বিদ্রোহ এবং খারাপ পরিবেশ সৃষ্টি হতে চলেছে। কি হতে চলেছে সামনে? কে পরবর্তী সম্রাট হবে কুরুলুস রাজ্যের? কারণ কুরুলুস রাজ্য যার, পুরো বিশ্ব তার। ব্রাজিলের হেডকোয়ার্টার্সের মধ্যে তখন বসেছিল ক্যান্টিলিয়া এবং তার 2 চেলা মন্ত্রী এবং সেনাপতি নাফ এবং মেফো। তারা যখন সেই কালো দুধের কাছ থেকে এই কথাটা জানতে পারল যে ইকবালের ছেলে ইউসুফ এখনও বেঁচে আছে এবং সে ইকবালের থেকেও শক্তিশালী এবং এবার খোলস নাকি দেখা গিয়েছে, এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে ক্যান্টিলিয়া ভয় পেয়ে গেল এবং বলে উঠল, কি ইকবালের থেকেও বেশি শক্তিশালী? বিষয়টা শুনে মেফো এবং নাফ দুইজনে চমকে উঠল এবং তাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল। তারা বুঝতে পারছে না, তারা যখনই ফুলে ফেঁপে উঠতে যায় তখনই কোনো না কোনো বিপদ তাদের সম্মুখে চলে আসে। সঙ্গে সঙ্গে ক্যান্টিলিয়া বলে উঠল, এ তো নতুন আরেক বিপদ আমাদের সামনে উপস্থিত হলো। আমাদের রাজ্যগুলো ঠিকঠাক মতো এখন পর্যন্ত বসতেই পারেনি, আমাদের আন্ডারগ্রাউন্ডের রাজ্যগুলোর কি অবস্থা? নাফ তখন বলল কি যে, মহারাজ, আপনি বললে সেগুলো আমরা পরিদর্শনে যাব, তবে এখন আমাদের কাছে যা মনে হচ্ছে আমাদের সমস্ত কিছু নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা উচিত, আর সমস্ত রাজ্যের সমস্ত মন্ত্রীদেরকে আমাদের ডাকা উচিত।
একটা বৈঠক না করলে আসলেই বোঝা যাচ্ছে না। আমরা তো এখন পর্যন্ত বৈঠক করতে পারিনি, আর সমস্ত রাজ্যরা আশা করি যে তাদের নিজস্ব অস্ত্র এবং সমস্ত কিছু তৈরি করে ফেলেছে। সমস্ত ব্রাজিলের কন্ট্রোল এখন আমাদের হাতে। আপনি এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না। ক্যান্টিলা বলে উঠল, তবে সবথেকে বেশি শঙ্কার বিষয় হচ্ছে এখনও ইকবাল বেঁচে আছে। ইকবাল বেঁচে থাকা আমাদের জন্য প্রচণ্ড পরিমাণ হুমকি স্বরূপ, কারণ এই একটা মানুষ যে কিনা আমাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, আমাদের বড় শয়তানকে মেরে ফেলেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সে আমাকেও মেরে ফেলতো যদি আমি সেখান থেকে পালিয়ে না আসতাম। এত পরিমাণ চালাক মানুষ আমি কখনো দেখিনি। তবে এখন তার আরেকটা সন্তান চলে এসেছে, যে সন্তান কিনা তার থেকে বেশি শক্তিশালী। বিষয়টা আসলে আমাদের জন্য প্রচণ্ড পরিমাণ দুঃখজনক। হ্যাঁ, তুমি যা বলেছ ভালোই বলেছ, আমাদের সমস্ত জায়গায় যাওয়া উচিত, তবে সেটা এখন না। আগে পুরো বিশ্ব রাজনীতি বুঝতে দাও, কি হচ্ছে সেসব বিষয়ে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। আমার যতটুকু মনে হয় যে আমাদের কোথাও যাওয়া লাগবে না। নিশ্চয়ই সম্রাট সোলেমান আমাদের সঙ্গে দেখা করতে আসবে এবং সাহায্য প্রার্থনা করবে। কারণ আরেকটা বিষয় আছে মহারাজ। সম্রাট ক্যান্টিলাকে থামিয়ে দিয়ে বলল। মেফু বলল, আপনি হয়তো বুঝতে পারছেন না, তার হাতে অনেক ক্ষমতা আছে, আর তার কাছে 166টা রাজ্যের ক্ষমতা আছে। আমাদের আর কয়টা? মাত্র 7টা না 8টা রাজ্য আমাদের কাছে আছে। তবে এই 7টা রাজ্যই অনেক বেশি মহারাজ। আমার মনে হয় না যে সে আমাদের কাছে আসবে। আমরা যে প্রস্তাব পাঠিয়েছিলাম সেই প্রস্তাব কি তারা মেনেছে? কখনোই মানেনি। তবে আমাদের সঙ্গে যে চুক্তিটা করেছিল তখন যদি কোনোভাবেই তাদের সঙ্গে থেকে যাওয়া যেত, তাহলে হয়তো বিষয়টা খুব ভালো হতো। তিনি আমাদের গায়ের উপর পাড়া দিয়ে সমস্ত কিছু করলেন, অথচ আমাদের সঙ্গেই সখ্যতা রাখলেন না, আমাদেরকেই হত্যা করার কথা চিন্তা করলেন। তবে সলেমান আমাদের সঙ্গে যেটা করেছে সেটা আসলেই খুবই খারাপ কাজ করেছে। ক্যান্টিলা বলল কি যে খারাপ কাজ তো অবশ্যই করেছে। সলেমান আমাদেরকে কথা দিয়েছিল যে অর্ধেক রাজ্য আমাদেরকে দিবে, কারণ তার সঙ্গে এমনই কথা ছিল। তিনি আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছেন, সেটা নিজে রাজা হবার জন্য। সেদিন যুদ্ধের ময়দানে যখন আমার সামনেই তিনি সম্রাট কুরুলুসকে মারলেন, তখন তো সেখানে আমিও ছিলাম। সম্রাট কুরুলুসকে মারার অর্ধেক দায়ভার তো আমারও ছিল, তাই না? তার সঙ্গে কথা ছিল যে অর্ধেক রাজ্য আমাদেরকে দিয়ে দিবে। কিন্তু সেদিনকে যা হয়েছিল মেফো, সেটা তুমি শুনলে। খুবই 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 খারাপ হয়েছিল সেদিনকে আমাদের সাথে। বড় শয়তানের সাথে তার চুক্তি ছিল, সে যদি রাজ্যকে জিততে পারে এবং যে কোনোভাবেই সম্রাটকে মারতে পারে, তাহলে অর্ধেক রাজ্য তার এবং অর্ধেক রাজ্য আমাদের। তবে সেদিনকে সে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পেরেছিল শুধুমাত্র এই ইকবাল শয়তানের বাচ্চাটা আমাদের বড় শয়তানকে মেরে ফেলেছিল বলে। বড় শয়তান যদি কোনোভাবে বেঁচে যেত এবং সে ওখান থেকে পালিয়ে আসতে পারত, তাহলে হয়তো সে এরকম কাজটা করতে পারত না। আর আমরা তো ভেবেছিলাম যে ওই মন্ত্রীর সাহায্য নিয়ে আমরা পুরো বিশ্বকে দখল করতে পারবো, কিন্তু মাঝখানে এই ইকবাল যে কোত্থেকে আসলো সেটাই আমরা বুঝতে পারিনি। তবে সেদিনকে আমার আরেকটা কাজ করে আসা উচিত ছিল, অ্যানসেস্টর ট্রিটা কেটে আসা উচিত ছিল। যদি ওটাকে কোনোভাবে ধ্বংস করে আসতে পারতাম, তাহলে হয়তো অনেক কিছুই আমাদের জন্য সহজ হয়ে যেত। ওই একটা গাছই আমাদের জীবনটাকে একদম বিনষ্ট করে ফেলেছে। ইকবাল নামের এই জিনিসটা আমাদের পুরো ভবিষ্যৎকে নষ্ট করে ফেলেছে। নাফ বলল, মহারাজ কি বলছেন আপনি? আমি তো এসব বিষয়ে কিছুই জানতাম না। আর ইকবাল যে আমাদের যা ক্ষতি করেছে, তবে এখনও যে এই লোকটাকে কেন বাঁচিয়ে রেখেছে সেটাই বুঝতে পারছি না। ক্যান্টিলা তখন বলে উঠল, কেন বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত বুঝতে পারছো না তোমরা? অবশ্য তোমরা কিভাবে বুঝতে পারবে? এই রাজনীতি শুধুমাত্র এবার জন্য। তবে এবার খোলস যেহেতু দেখা গিয়েছে, সেহেতু নিশ্চয়ই এটাকে বের করার জন্য ষড়যন্ত্র চলবে, এবং এটার একমাত্র খোঁজ আমাদেরকে ইকবাল দিতে পারবে। ইকবালকে কি কোনোভাবে অপহরণ করা যায়? তোমরা দেখো তো, ইকবাল যদি বেঁচে থাকে তাহলে তাকে এখান থেকে বের করে আনার চেষ্টা করো। তারপর ক্যান্টিলিয়া বলল, দূত তুমি এখন যেতে পারো, তবে আমাদের কাছে এখন ভীষণ সংকটময় পরিস্থিতি চলে এসেছে। তখন হয়তো কোনোভাবে আমরা মিলেমিশে যেতে পারতাম, তবে যেহেতু সম্রাট সলেমান আমাদের প্রস্তাব নাকচ করে দিয়েছে, সেহেতু আমাদের এখন আগানো ঠিক হবে না। নিজেদের সৈন্য বহর অবশ্যই বাড়াতে হবে। মেফো, তুমি এক কাজ করো, তুমি আমাদের সমস্ত দর্পি স্টেশনগুলো ভিজিট করো, কারণ অনেক দর্পি স্টেশন এখন পর্যন্ত চলমান অবস্থায় নেই। দর্পি স্টেশনের সমস্ত প্রোডাকশন বাড়িয়ে দাও, কারণ ইউসুফ চেষ্টা করবে হামলা করার। আমাদের এখানে কখনো হামলা করতে পারবে না, কারণ সে হামলা করবেও না। আমার যতটুকু মনে হয়, সে যদি এবার সম্পূর্ণভাবে পেয়ে যায়, তবে তার থেকে ক্ষমতাধর ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ থাকবে না।
তবে তার জন্য তার পিতাকে তাকে উদ্ধার করতে হবে। যেভাবেই হোক তার পিতাকে উদ্ধার করবেই সে, কিন্তু কিভাবে সেটাই বুঝতে পারছি না। তবে এরপরে হুমকি স্বরূপ সে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তার আগেই আমাদের সমস্ত সৈন্য বহর তৈরি করো। যেভাবেই হোক তর্পির প্রোডাকশন কয়েক গুণ বাড়িয়ে দাও। তোমরা এখনই যাও। আর সমস্ত রাজ্যের সবার সঙ্গে যদি কথা বলতে হয়, সেটা আমি পরবর্তীতে মন্ত্রিসভায় সবাইকে ডেকে আমি বিষয়গুলো সাফ করব। তুমি এগুলো সব বিষয় নিয়ে চিন্তা করো না। আর শোনো, তোমরা দুইজন এখন যেটা করবে, সমস্ত মন্ত্রীদের কাছে গিয়ে কথা বলবে এবং রাজ্যগুলো কেমন আছে সেসব বিষয়ে রিপোর্ট আমাকে দিবে। আর ওইদিকে সমস্ত ডর্পি স্টেশন যেখানে আছে, প্রত্যেকটা ডর্পি স্টেশনগুলো তোমরা চালু করো, যেন সমস্ত ডর্পি স্টেশন থেকে প্রচুর পরিমাণ জিন উৎপাদন হয়, কারণ আমাদের প্রয়োজন এখন প্রচুর পরিমাণ জিন। পুরো সাম্রাজ্য আমরা দখল করে নিব। এসব বিষয়ে তুমি চিন্তা করো না, ঠিক আছে? যাও, তোমরা যাও, পুরো বিশ্ব ছড়িয়ে পড়ো। মেফে এবং না প্রধান ফটক দিয়ে বেরিয়ে গেল। একজন উত্তরের দিকে আর একজন দক্ষিণের দিকে গেল, কারণ প্রত্যেকটা ডর্পি স্টেশনগুলোতে প্রোডাকশন রেট প্রচণ্ড পরিমাণ বাড়াতে হবে। তারা হাওয়ায় মিলিয়ে গেল। প্রচণ্ড ক্ষুদ্র এবং রাগান্বিত অবস্থায় সম্রাট সুলেমান, বীরবল এবং প্রক্সিমা বি সেন্টারের রাজা নিচে আসলো কারাগারে। তারা দেখতে পেল ইকবাল তখন কারাগারের মধ্যে এক কোনায় বসে আছে। তার মুখে যেন হাসি ছুটছে, কারণ সে ওইখানে বসে শুনতে পেয়েছে যে ইকবাল ইকবাল ইকবালের নামের জয়ধ্বনি পুরো কুল্লুস রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। এবং সে সঙ্গে সঙ্গেই দৃশ্যমান হলো। বলল কি সুলেমান, কি ভেবেছিলি আমাকে আটকে রেখে তুই পার পেয়ে যাবি? সমস্ত প্রজাদের কাছে তুই ধোঁকা দিবি? কখনোই সম্ভব না। আমি কখনোই এটা হতে দিব না। আমার প্রাণ যতদিন আছে ততদিন অন্তত পক্ষে না। তবে এটা জেনে খুশি হচ্ছি যে তুই ভয় পেয়েছিস। এত পরিমাণ ভয় তোকে আমি বিগত 20-25 বছরে পেতে দেখিনি। তুই আমার সমস্ত কিছু শেষ করে দিয়েছিস। কি দোষ করেছিল আমার স্ত্রী, আমার সন্তান, যে তাদেরকে এরকমভাবে মেরে ফেললি? তুই কি এমন অপরাধ করেছিলাম? ভালোই তো চেয়েছিলাম সবার, তাই না? কিন্তু সেই ভালো তো করতে দিলি না। ক্ষমতার লোভ তোদেরকে এমনভাবে পিষ্টে মেরেছে যে সমস্ত মুসলিম সাম্রাজ্যের মাথাকে তোরা নষ্ট করে ফেললি। ক্ষমতা এতই খারাপ জিনিস যে কোনো ভালো মানুষ, ভালো জিন যাই হোক না কেন, সমস্ত কিছুকে নষ্ট করে দেয়। তবে তুই সেদিনকে কাজটা মোটেও ঠিক করিসনি। তোকে আমি হত্যা করব, নিজের হাতে হত্যা করব একদিন, যদি বেঁচে থাকি তাহলে। আল্লাহ যদি আমাকে এখান থেকে বের করেন তাহলে। আল্লাহ সবসময় ভালোর দলে থাকেন, তুই ভালোর দলে ছিলি না। আল্লাহ সবসময় ভালো মানুষকে সাহায্য করেন। আল্লাহ আমার সাথে আছেন। সঙ্গে সঙ্গেই সুলেমান তাকে কষে একটা থাপ্পড় মারল। বলল তুই বলবি কি না বল। যদি না বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। এবার কোথায় লুকিয়ে রেখেছিস এবং সমস্ত তথ্য আমাদেরকে দিবি। তুই যে এরকম একটা কাজ করেছিস সেটা আমাকে হানিফ অনেক আগেই বলেছিল, সতর্ক করেছিল যে কোনো একটা দিন আসবে যেদিন তোকে আমার কাজে লাগবে। সেই কাজে লাগার দিন এসে গেছে। তুই বলবি কিনা তাই বল। যদি না বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। আর তুই হয়তো একটা জিনিস জানিস না। ইকবাল তখন বলল, কি জিনিস? আমার কোনো জিনিস জানার দরকার নেই। আমাকে এখানে এই অন্ধকারের মধ্যে বন্দি করে রেখেছিস। আমার স্ত্রী, সে কি দোষ করেছিল? সে নিশ্চয়ই কোনো দোষ করেনি, কিন্তু তোরা তাকে নির্মমভাবে হত্যা করেছিস। আমার কোনো কিছুই বাকি রাখিসনি। আমার সমস্ত জীবনটাকে নষ্ট করে ফেলেছিস। তোদের শাস্তি দিবে। শাস্তি দেওয়ার জন্য একদিন না একদিন কেউ আসবে এবং তোর অস্তিত্ব সেদিন রাখবে না। বুঝতে পেরেছিস? সঙ্গে সঙ্গে বীরবল বলল, ততদিন পর্যন্ত বেঁচে থাকলে না তুই করবি। কারণ আমরা এমন একটা কথা এখন তোকে বলতে যাব যে কথা শোনার পর আমার মনে হয় না যে তুই আর আমাদের কাছ থেকে সত্যটা লুকিয়ে রাখতে পারবি। কারণ আমাদের যে কোনো মূল্যে এবার প্রয়োজন। তুই সেটা আমাদেরকে দিতে পারবি। কি করেছিস, কোথায় রেখেছিস এবং কোথায় আছে, সমস্ত রাজ আমাদেরকে বলবি। না হলে তোর ছেলেকে আমরা হত্যা করব। ইকবাল বলল, আমার ছেলে? বুঝতে পারলাম না। তোরা এর আগেও ধোঁকা দিয়েছিস আমাকে এটা বলে যে আমার স্ত্রী জীবিত আছে, কিন্তু না, তোরা আমাকে ধোঁকা দিয়েছিস। এখন আমার ছেলের কথা বলে আমাকে ধোঁকা দিচ্ছিস। আমার ছেলে তো মারা গিয়েছে আজকে থেকে 30 বছর আগে, আর এখন এই কথা বলে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিস? আমি বিশ্বাস করি না, এই কথা আমি মোটেই বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গেই প্রক্সিমা বি সেন্টার রাজা বলে উঠল, তুই বিশ্বাস করিস আর না করিস, তবে এটা সত্য কথা
যে তোর ছেলে ইউসুফ এখন পর্যন্ত বেঁচে আছে। সঙ্গে সঙ্গেই ইকবাল বলল কি আমার ছেলের নাম তোমরা কিভাবে জানলে? আমার ছেলের নাম তো আমিই রেখেছিলাম ইউসুফ, এবং সেটা আমি এবং হানিফা ছাড়া আর তো কেউ জানে না। তোমরা কিভাবে জানলে? ইকবাল তখন বলতে লাগলো, তোমরা কি সত্যি কথা বলছো? আমার ছেলে কি এখনো বেঁচে আছে? সঙ্গে সঙ্গেই সলেমান বলে উঠল, তোর ছেলে এখন পর্যন্ত বেঁচে আছে এবং হানিফা তাকে এমনভাবে লুকিয়ে রেখেছিল, কিন্তু সে যে এখন আমাদের জিম্মায় বন্দী। তাকে তো আমরা ধরে ফেলেছি, তাকে আমরা যে কোনো মূল্যে হত্যা করব এবং তোর সামনেই করব। 30 বছর আগে যেটা করতে পারিনি, এখন বাপ এবং ছেলেকে একসঙ্গে হত্যা করব। তবে আমরা ভেবেছিলাম তোর ছেলে সাধারণ কেউ হবে, কিন্তু এ তো দেখি বাঘের বাচ্চা আরেক বাঘের বাচ্চা হয়েছে। ইকবাল বলল, আমি এটা বিশ্বাস করি না, কোনোভাবে বিশ্বাস করি না। তোমরা আবার আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। নিশ্চয়ই তোমরা কোনো গোপন কিছু জেনে গিয়েছো। তোমরা না হলে তো এরকমভাবে বলার কথা না এবং এরকমভাবে আমার কাছে আসার কথা না। আর আমার নামের জয়ধ্বনি যেহেতু চারিদিকে ছড়িয়েছে, তার মানে বাইরে নিশ্চয়ই কিছু চলছে। সঙ্গে সঙ্গে এই সলেমান একজন দূতকে ডেকে নিয়ে আসলো এবং তার সঙ্গে একজন সেনা অধ্যক্ষ ছিল। সেই সেনা অধ্যক্ষ ছিল ইকবালের সবথেকে কাছের একজন সেনা অধ্যক্ষ। তাকে বেঁধে নিয়ে আসা হয়েছে। বলল যে সত্যি কথা বল, যদি না বলিস তোর স্ত্রী সন্তান এবং তোকে সবার সম্মুখে হত্যা করব। প্রথমে তোর স্ত্রী সন্তানকে, তারপর তোকে। সেই সেনা অধ্যক্ষ ইকবালকে বলতে লাগলো, মহারাজ আমাকে ক্ষমা করবেন, আসলে আপনার সন্তান এখন পর্যন্ত বেঁচে আছে এবং ইউসুফ এবং ইকবালের জয়ধ্বনি পুরো বিশ্ব জুড়ে চলছে। মহারাজ আপনি একদমই ভয় পাবেন না, আপনার সঙ্গে সবাই আছে। প্রজারা যে কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারে। আপনি যে বেঁচে আছেন সেটা সবাই জানে। আমি সমস্ত কিছু বলে দিতে চাই আপনাকে। সঙ্গে সঙ্গে এই বীরবল তাকে মারা শুরু করলো এবং বলল, চুপ কর শয়তানের বাচ্চা, তোকে কি এইসব বলার জন্য এখানে নিয়ে এসেছি? তোর মরার ভয় নেই? সঙ্গে সঙ্গেই সেই সেনা অধ্যক্ষ বলল, আমার মরার ভয় নেই কোনোভাবেই, কারণ আমাদের সম্রাট এখনও বেঁচে আছে সেটা আমি জানতাম না। আমার স্ত্রী সন্তান যদি মারা যায় তাহলে তারা শহীদের মর্যাদা নিয়ে মারা যাবে। আমি সমস্ত কিছু বলছি। আমাদের মহারাজ আপনি শুনুন, আপনার সন্তান এখন পর্যন্ত বেঁচে আছে এবং এরা আপনাকে মিথ্যা কথা বলেছে। তাদেরকে ধরতে পারেনি, কারণ ইউসুফ এত সস্তা জিনিস না। হানিফা তাকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে এবং সে আপনাকে উদ্ধার করতে আসবে, একদিন আসবে। আপনি কোনো কথা এদেরকে বলবেন না। সঙ্গে সঙ্গেই তার গলায় একটা পোঁচ পড়ল এবং তার মাথা মুন্ডু থেকে আলাদা হয়ে গেল। ইকবাল বলল, এই তুই এটা কি করলি? তুই কে মারলি কিসের জন্য? তোদের বিচার একদিন হবে। আমি এই সমস্ত কিছু বুঝতে পেরে গিয়েছি। আমার সন্তান এখনো বেঁচে আছে। আমি ওকে একদিন দেখতে চাই। তোরা আমাকে ছেড়ে দে। সলেমান তখন বলল, তোকে ছেড়ে দিব? কোনোভাবেই না। তুই যদি আমাদেরকে সত্য কথা না বলিস তাহলে তোকে আমি হত্যা করব। সঙ্গে সঙ্গেই ইকবাল বলল, আয় হত্যা করতে আয়, আমি কিচ্ছু বলবো না তোদেরকে। তোদের সময় ঘনিয়ে এসেছে। তোরা আমার হাতে নয়, আমার ছেলের হাতে মারা পড়বি এবং আমি জানি যে তোরা যে পাপ করেছিস সেই পাপের শাস্তি তোরা পাবি। আসছে, তোদের মৃত্যু তোদের কাছে ঘনিয়ে আসছে। সঙ্গে সঙ্গেই সলেমান তাকে সজোরে একটা লাথি মেরে দিল। সে আবার হাসতে লাগলো এবং তার হাসি যেন থামছেই না। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার এখানেই শেষ। এপিসোড নাম্বার 2তে কী হবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। এপিসোড 1 এতক্ষণ আমাদের সঙ্গে আপনারা শুনলেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রিয় হোস্ট, এবং আপনারা শুনছেন জিনের দুনিয়া সিজন 3। আশা করি আপনারা সিজন 3কেও আগের মতো ভালোবাসা দিবেন। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। সিজন 3 এর এপিসোড নাম্বার 2তে কী হবে সেটা জানার জন্য সবাই অপেক্ষা করবেন অবশ্যই, এবং আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর এই সিজন 1 অনেকের কাছে হয়তো অনেক ক্লিয়ার না, যারা নতুন দেখছেন তাদের কাছে ক্লিয়ার না। যারা নতুন দেখছেন তাদেরকে আগের এপিসোডগুলো দেখে আসার অনুরোধ করব। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং ভালো লেগেছে। তো পরবর্তী এপিসোডে কী হবে সবাই জানার জন্য অপেক্ষা করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাইকে খোদা হাফেজ।